আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল হাসান রোমান। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা 7 কলেজ ভর্তি পরীক্ষার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টার নিয়ে তোমাদের মাঝখানে হাজির হয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে তুমি শতভাগ কমন পাবা এই চ্যাপ্টারের যে কোশ্চেনই আসুক। তাহলে চলো শুরু করা যাক। সর্বপ্রথম দেখো, সরাসরি টপিকে চলে যাই। পর্যায় সারণীর প্রথম পর্যায় সারণী কে করেছেন? বিজ্ঞানী মেন্ডেলিভ। এই পারমাণবিক ভরের ভিত্তিতে করেছেন তিনি। বর্তমানে আমরা জানি পারমাণবিক সংখ্যার ভিত্তিতে পর্যায় সারণী করা হয়, কিন্তু তখন ছিল পারমাণবিক ভরের ভিত্তিতে। আধুনিক পর্যায় সারণী হচ্ছে পারমাণবিক সংখ্যার উপর। আর যেটা আধুনিকতম, কোশ্চেনে এটা আসতে পারে, আধুনিকতম কোনটা? ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে করা হয়। এরপর মোট মৌল হচ্ছে 118টি, মোট গ্রুপ হচ্ছে 18টি। গ্রুপ হচ্ছে উপর নিচ, যেটা কলাম বলি আমরা, ওটা হচ্ছে 18টি। আর ব্লক ব্লক হচ্ছে 4টি: এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। আর পর্যায় হচ্ছে 7টি। মানে এরকম ভাবে যে সারি, এই সারিকে তো আমরা পর্যায় বলি। পর্যায় হচ্ছে 7টি। দেখো, এস ব্লকে এস ব্লকের অন্তর্ভুক্ত হচ্ছে গ্রুপ 1 আর 2। এখানে 14টি মৌল আছে। পি ব্লকে মৌল আছে কয়টি? গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত পি ব্লকের অন্তর্ভুক্ত। এখানে আছে 36টি। ডি ব্লকে গ্রুপ 3 থেকে 12 41টি। এফ ব্লকে 27টি। এটা হচ্ছে শুধু গ্রুপ 3। এরপর দেখো, এস ব্লক মৌলর ক্ষেত্রে মৌল হচ্ছে 14টি, গ্রুপ হচ্ছে 1 আর 2। এক হচ্ছে ক্ষার ধাতু, এটাকে অ্যালকালি মেটাল বলা হয়। আর 2 হচ্ছে মৃৎক্ষার ধাতু, এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ওটা হচ্ছে অ্যালকালি মেটাল, এটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল বা মৃৎক্ষার ধাতু। সাধারণ বৈশিষ্ট্য কি কি? সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হচ্ছে গ্রুপ 1 এর ক্ষেত্রে NS1, গ্রুপ 2 এর ক্ষেত্রে NS2। তড়িৎ ধনাত্মক, এরা তীব্র তড়িৎ ধনাত্মক হয়। ক্যাটায়ন হয়, ক্যাটায়ন হয় মানে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এরপর এরা হচ্ছে নরম ধাতু। যেমন সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, এটা কোশ্চেন আসতে পারে। সোডিয়াম ধাতুকে। এরপর দেখো, তীব্র জারক হচ্ছে ইলেকট্রন দান করে। এরা হচ্ছে তীব্র জারক, কেন? ইলেকট্রন দান করে। আর শিখা পরীক্ষায় বর্ণ দেয়। এস ব্লকের মধ্যে শুধুমাত্র বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, বাকি সবগুলো বর্ণ দেয়। আর স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু হচ্ছে সিজিয়াম। স্থায়ী সর্বাধিক সক্রিয় ধাতু সিজিয়াম। আর নিরপেক্ষ অক্সাইড, দেখো অক্সাইডেরটা এখানে নিয়ে আসলাম। নিরপেক্ষ অক্সাইড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ধাতুর অক্সাইড গুলা, যেগুলা ধাতুর অক্সাইড সেগুলো হচ্ছে অম্লধর্মী। যেগুলা ধাতুর অক্সাইড সেগুলো হচ্ছে ক্ষারধর্মী। আর অধাতুর অক্সাইড অম্লধর্মী। আর নিরপেক্ষ অক্সাইড কোনগুলা? কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। এর পরবর্তী পেজে যাই। পি ব্লক পি পি ব্লকে মৌল আছে 36টি। এর ইলেকট্রন বিন্যাস NS, উপরে এস এর উপরে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে। আর NP 1 থেকে 6 পর্যন্ত থাকতে পারে। গ্রুপ 13 থেকে 18। এখন গ্রুপ 13, এটা সাধারণ বৈশিষ্ট্য কি? পি ব্লকের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে, মানে এগুলা সবগুলার ভিতরেই থাকবে এই বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে অধাতু। এদেরকে প্রতিনিধি মৌল বলা হয় বা রিপ্রেজেন্টেটিভ মৌল বলা হয়। তড়িৎ ঋণাত্মক ধাতু। আর অপধাতু পাওয়া যায় এখানে, দেখো। জি স্যার আসেন, সাবধানে টুলে বসেন। এগুলা দ্বারা এই যে জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, আর হচ্ছে কি বোরন।
আর সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড একটি পলিমার যৌগ। কোশ্চেন আসতে পারে কোনটি পলিমার যৌগ? সিলিকন ডাইঅক্সাইড। বোরনের অক্সাইড যেটা B2O3 সেটা হচ্ছে অম্লীয়। আর অ্যালুমিনিয়াম অক্সাইড এটা হচ্ছে উভধর্মী। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, একটা অ্যালুমিনিয়াম 3টা Cl, ডাইমার অণু গঠন করে। এবার দেখো গ্রুপ 13। গ্রুপ 13 হচ্ছে বাংলাদেশ আইলো গেল ইন্ডিয়া। এখন গ্রুপ 13 কি? 13 এর মধ্যে অ্যালুমিনিয়াম ডাইমার গঠন করে। কেমন? AlCl3, এটা কি ডাবল হয়ে যায়, অ্যালুমিনিয়াম হয়ে যায় 2টা, ক্লোরিন হয়ে যায় 6টা। তারপর গ্রুপ 14। গ্রুপ 14তে কাতলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। সিতে কার্বন, কার্বনের রূপভেদ কয়টি? একটা হচ্ছে গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে পরিবাহী, এটা হচ্ছে sp2। আর হিরকের ক্ষেত্রে, হিরকের নাম কিন্তু আমরা সচরাচর জানি, তার মানে এটা নর্মাল ভাবে নিবা sp3, আর এটা হচ্ছে অপরিবাহী। হীরক যদি পরিবাহী হইতো তাহলে তো দুর্ঘটনা ঘটতেই পারতো, এটা হচ্ছে অপরিবাহী। আর সিলিকন, সিলিকন হচ্ছে অপধাতু, জার্মেনিয়ামও অপধাতু। তারপরে কি কার্বন টেট্রাক্লোরাইড, এটা পানিতে আদ্য বিশ্লেষিত হয় না। কারণ কি? এখানে ফাঁকা ডি অরবিটাল নাই, এজন্য এটা পানিতে আদ্য বিশ্লেষিত হয় না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড ওটা আদ্য বিশ্লেষিত হয়। এরপর গ্রুপ 15 এর ক্ষেত্রে, গ্রুপ 15 কিভাবে মনে রাখে? না ফিস আছে আন্টির বাসায়। গ্রুপ 15 এভাবে মনে রাখবা। আর এদেরকে নিক্টোজেন, দেখো নাইট্রোজেন দ্বারা মনে রাখবা নিক্টোজেন, নিক্টোজেন বলা হয়, এর অর্থ শ্বাসরুদ্ধকারী। আর নিষ্ক্রিয় গ্যাসের পর অধিক নিষ্ক্রিয় হচ্ছে, নিষ্ক্রিয় গ্যাস তো এমনি নিষ্ক্রিয়, তারপরে অধিক নিষ্ক্রিয় হচ্ছে কে? নাইট্রোজেন। এই নাইট্রোজেনের অক্সাইড কি? 5টি। নাইট্রোজেনের অক্সাইড 5টি, দেখো নাইট্রোজেনের অক্সাইড 5টি, ফসফরাসের অক্সাইড 4টি। আর এই PCl5 এর ফসফরাসের অষ্টক সম্প্রসারণ দেখা যায়। ফসফরাস পেন্টাক্লোরাইডের ফসফরাসের কি দেখা যায়? অষ্টক সম্প্রসারণ দেখা যায়। এরপর অষ্টক সম্প্রসারণ বলতে কি বোঝায়? মানে 8টা পূর্ণ হয়ে যায়, 8টা পূর্ণ হয়ে। এরপর দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া অবশ্যই কি pH 3 এর থেকে তীব্র ক্ষার, বুঝতে পারছো? এরপরে এই ফসফরাস, এই যে গ্রুপ 16 যেটা, গ্রুপ 16তে কিভাবে মনে রাখবা? গ্রুপ 16 আমরা জানি এখানে অক্সিজেন আছে, তার মানে ও এসএসসি তে পড়ে। এটাকে অক্সিজেন দ্বারা মনে রাখবা চ্যালকোজেন বলা হয়, বা আকরিক সৃষ্টিকারী মৌল বলা হয়। এখানে চ্যালকোজেনের মধ্যে পড়ে পলিবডেনাম বাদে, লাস্টের এই পলিবডেনাম চ্যালকোজেনের মধ্যে পড়ে না, মানে পর্যন্ত, টেলোরিয়াম পর্যন্ত। আর সালফারের S8 অণু দেখা যায়, মানে 8টা সালফার মিলে একটা অণু গঠন করে। ফসফরাস, সালফার ও সিলিকনের অষ্টক সম্প্রসারণ দেখা যায়। এই যে এখানে পড়ছিলাম না যে এখানে ফসফরাসের অষ্টক সম্প্রসারণ হয়, তাহলে কি ফসফরাস, সালফার ও সিলিকনের অষ্টক সম্প্রসারণ দেখা যায়। এরপরে আসো গ্রুপ 17 এর ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটাইন, এই 5টা হচ্ছে গ্রুপ 17 এর মৌল। এগুলোকে হ্যালোজেন বলা হয়, বা সামুদ্রিক। হ্যালোজেন শব্দের অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক, ওইখানে কি পড়ছিলাম গ্রুপ 1, 2 এর ক্ষেত্রে তড়িৎ ধনাত্মক। গ্রুপ 1 হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক, আর এখানে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক কে? গ্রুপ 17 হ্যালোজেন সমূহ। আর হচ্ছে ভৌত অবস্থা কেমন এদের? ফ্লোরিন, ক্লোরিন হচ্ছে গ্যাস আকারে থাকে, ব্রোমিন তরল আকার, আর আয়োডিন, দেখো লবণ দ্বারা মনে রাখবা, লবণ কিন্তু কঠিন, তাহলে আয়োডিন কঠিন আকারে থাকে। এবার ফ্লোরিন দ্বারা মনে রাখবা, এফ দ্বারা মনে রাখবা ফিকে হলুদ। ক্লোরিন মনে করবা সবুজাভ হলুদ, সবুজাভ হলুদ।
ব্রোমিন লাল, আয়োডিন বেগুনি। দেখো আয়োডিন টেস্ট করতে গেলে কিন্তু বেগুনের মতো একটা কালার হয়ে যায়, তোমরা টেস্ট করছো কিনা জানি না। টেস্ট করতে গেলে এই যে লেবু আর লবণ দিয়ে যদি টেস্ট করো, বেগুনি একটা কালার হয়ে যায়, তাহলে আয়োডিন বেগুনি। এরপরে দেখো এগুলা গ্রুপ 18 এর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। নিষ্ক্রিয় গ্যাস কি? অষ্টক পূর্ণ, এখানে অষ্টক পূর্ণ থাকে, ওটাতে অষ্টক সম্প্রসারণ ছিল, এখানে হচ্ছে অষ্টক পূর্ণ। আর হিলিয়ামের দ্বিত্বক পূর্ণ হয়, এগুলার তো অষ্টক পূর্ণ হয়েছে, হিলিয়ামের তো পারমাণবিক সংখ্যাই 2, তাহলে এখানে কি দ্বিত্বক পূর্ণ হয়, S2 হয়। আর সব থেকে তীব্র নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে কে? হিলিয়াম। অভিজাত গ্যাস কাকে বলে? এই গ্রুপ 18 এর মৌলগুলোকে অভিজাত গ্যাস বলা হয়। হিলিয়াম সব থেকে হালকা হাইড্রোজেন গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাস হচ্ছে সব থেকে হালকা, তারপরে হচ্ছে হিলিয়াম হালকার দিক থেকে। আর এই হিলিয়াম গ্যাস অদাহ্য, মানে এটাতে আগুন ধরে না। হাইড্রোজেন যেটা, এই হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের উত্তোলন ক্ষমতা, মানে গ্যাস কিন্তু উপরের দিকে উঠে যায়, তাহলে হিলিয়ামের উত্তোলন ক্ষমতা 92% বেশি। ডুবুরিরা সিলিন্ডারের ভিতরে হিলিয়াম ব্যবহার করে 80%, আর অক্সিজেন ব্যবহার করে 20%। এই হিলিয়ামের উত্তোলন ক্ষমতার কারণে তারা কি, মানে ডুবে যায় না, হালকাভাবে থাকে। এরপরে দেখো এই নিয়নের ক্ষেত্রে, নিয়ন আলো কুয়াশাতেও দৃশ্যমান, কুয়াশার ভিতর দিয়েও দেখা যায়। এজন্য উড়ন্ত বিমানের সংকেত হিসেবে পাইলটগণ কি করে, নিয়ন আলো ব্যবহার করে। আর্গন কোথায় ব্যবহার করা হয়? ওই যে বৈদ্যুতিক বাল্ব আছে না, ওই বাল্বের ভিতরে আর্গন ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় আর্গন, এটা হচ্ছে 0.93% বাতাসে। আর ক্রিপ্টন আর জেনন, এই দুইটা ফটোগ্রাফিক ফ্লাস্কে ব্যবহার করা হয়, এটা মনে রাখবা। আর রেডন ব্যবহার করা হয় ক্যান্সারের চিকিৎসায়। পরবর্তী পেজে ডি ব্লক মৌলসমূহ 41টি। আর অবস্থান্তর এগুলোর মধ্যে যে অবস্থান্তর মৌল বলা হয় ডি ব্লকের, যেগুলা কোনগুলা ডি 1 থেকে 9 পর্যন্ত থাকে। ডি কিন্তু 10টা থাকতে পারে, কিন্তু 1 থেকে 9 যদি থাকে আয়ন অবস্থায়, তাহলে অবস্থান্তর মৌল বলা হয়। আর ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর নয় কোনগুলা, স্ক্যান্ডিয়াম আর হচ্ছে জিঙ্ক। আর এফ ব্লকের ক্ষেত্রে, এফ ব্লকের ল্যান্থেনাইট 15টি, অ্যাক্টিনাইট 15টি, আর এফ ব্লক মৌল হচ্ছে 27টি। এখন ল্যান্থেনাইটের ক্ষেত্রে ল্যান্থেনাম ডি ব্লকের মধ্যে পড়ে, ডি ব্লকে পর্যায় 6। আর অ্যাক্টিনাম যেটা, এই যে অ্যাক্টিনাইটের ক্ষেত্রে অ্যাক্টিনাম আর থোরিয়াম, এই দুইটা ডি ব্লকের মধ্যে পড়ে। এই জন্য এই তিনটা যে ডি ব্লকে পড়ছে, এই জন্য এফ ব্লকের 15-15-30টা হওয়ার কথা ছিল, কিন্তু এই তিনটার কারণে হয়ে গেছে 27টা। এরপরে দেখো গ্রুপ কিভাবে নির্ণয় করবা। এস অরবিটাল যদি থাকে সর্বশেষ, তাহলে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যাই গ্রুপ। তারপরে পি অরবিটাল থাকলে এস আর পি যোগ করবা, যোগ করে সাথে 10 যোগ করে দিবা। আর ডি অরবিটাল থাকলে এই ডি এর আগে যে এসটা আছে, ওই এস আর ডি যোগ করলেই হয়ে যায়। দেখো সোডিয়ামের লাস্টে এস না, তার মানে গ্রুপ 1। ম্যাগনেসিয়াম এস এর উপরে 2 আছে, তাহলে গ্রুপ 2। ফসফরাসের, সরি, এই দেখো অ্যালুমিনিয়ামে কি লাস্টে এস আছে, পি আছে, এই এস আর পি এর 2 আর 1 3, 3-এর সাথে আর 10 যোগ করো। এস আর পি এর সাথে থাকলে এর সাথে 10 যোগ করবা, তাহলে 13। আর পর্যায় কিভাবে বের করবা? পর্যায় নির্ণয় করতে গেলে ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা কোনটা দেখো। ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা এইভাবে লিখি না, 1s 2s 2p, সর্বোচ্চ কোনটা থাকে ওইটাই হচ্ছে পর্যায় সংখ্যা। যেমন এখানে ক্লোরিনের ক্ষেত্রে লাস্টে আছে কি 3p5 3s2,
তাহলে এখানে 3 আছে না, এই 3 হচ্ছে পর্যায় সংখ্যা। আর গ্রুপ সংখ্যা কত? এস আর পি একসাথে আছে, তার মানে কি 5 আর 2 6, 6 এর সাথে আর 10 যোগ করো, সরি 5 আর 2 7, 7 এর সাথে 10 যোগ করলে 17। নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? ডি ব্লক কিন্তু অবস্থান্তর নয়, এটা হচ্ছে জিঙ্ক। পরবর্তীতে আসো, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের ক্ষেত্রে দেখো, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের নাম অনুযায়ী তো এই টপিকটা। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, একই গ্রুপের উপর থেকে যদি নিচে যাও, উপর থেকে নিচে গেলে কি হয়? শক্তি স্তর বৃদ্ধি পায় না, একটা করে কক্ষপথ বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়? আরো আকার বেড়ে যায়, আকার বৃদ্ধি পায় উপর থেকে নিচে গেলে। তাহলে বাম থেকে ডানে গেলে কি আকার হ্রাস পাবে? যেমন এখানে সোডিয়ামেরটা আকার সব থেকে বড়, তারপর আস্তে আস্তে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এভাবে গেছে। আবার যে গ্রুপ 16 এর যে মৌল আছে অক্সিজেন, এই চ্যালকোজেনের ও এসএসসি তে এই লাস্টের গুলা বড় বেশি। কারণ কি? উপর থেকে নিচে, গ্রুপের উপর থেকে নিচে যদি যাও তাহলে আকার বৃদ্ধি পায়। এইখানে দেখো, যদি চার্জ থাকে, চার্জ থাকা অবস্থায় একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জনের সাপেক্ষে একই নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে হবে। তাহলে পজিটিভ চার্জ থাকলে এটা যদি বাড়ে তাহলে আকার কমবে, পজিটিভ চার্জ বাড়লে আকার কমে, নেগেটিভ চার্জ বাড়লে আকার বাড়ে। এটা মনে রাখবা। সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, তিনটা কিন্তু পাশাপাশি। এটার থেকে যদি একটা ইলেকট্রন ছেড়ে দাও, এটা সমান হয়ে যাবে। আর এই দুইটা কিসের সমান? এর আগের যে নিষ্ক্রিয় গ্যাস আছে ওটার সমান। তার মানে কি? এক্ষেত্রে প্লাস চার্জ যার বেশি তার আকার ছোট, তার মানে এটার আকার বড়। আর কি হয়? সোডিয়াম ও ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের আকার বড় আর সোডিয়ামের আকার কি? ছোট। কারণ কি? এখানে কারণ হচ্ছে এই সোডিয়াম প্লাস হচ্ছে নিয়নেরটা ধারণ করছে, কিন্তু ক্যালসিয়াম 2+ তো আর্গনেরটা ধারণ করছে। ক্যালসিয়ামের থেকে যদি দুইটা ইলেকট্রন ছাইড়া দাও এখান থেকে, তাহলে তো আর্গনের মতো হয়ে যাবে। তাহলে আর্গন বড় না অবশ্যই, তাহলে এটা বড় হবে, এখানে ব্যতিক্রম। আর এখানে কি দেখো, দুইটাই কিন্তু আর্গনের, পটাশিয়াম ক্যালসিয়াম দুইটা পাশাপাশি, কিন্তু দুইটাই কিন্তু আর্গনেরটা অর্জন করছে। তার মানে যেটা প্লাস চার্জ কম সেটাই আকার বড়, এরকম ভাবে সবগুলাই। পরবর্তী পেজে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এটা কি? আয়নীকরণ শক্তি হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে, শক্তি স্তর থেকে যদি ইলেকট্রন সরিয়ে নাও, এই সরিয়ে নিয়ে যদি ধনাত্মক চার্জে পরিণত করতে যাও, যে শক্তি দরকার হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। একই পর্যায়ে বাম থেকে ডানে দেখো কিভাবে মনে রাখবা। একটা জিনিস ছোট হলে আয়নীকরণ শক্তি বাড়ে একটা মৌল, আর যদি বড় হয় তাহলে আয়নীকরণ শক্তি কমে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলটি ছোট হয় না, ছোট হলে কি আয়নীকরণ শক্তি বাড়বে। আর উপর থেকে নিচে যদি যাও, একই গ্রুপের উপর থেকে নিচে যদি যাও তাহলে আয়নীকরণ শক্তি কি কমে। যেমন এখানে যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এখানে আস্তে আস্তে বাড়ছে। ব্যতিক্রম কি? ব্যতিক্রমটা মনে রাখবা নো বেব দ্বারা, নো বেব নো বেব দ্বারা মনে রাখবা। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, এখানে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনে কি অর্ধপূর্ণ আছে, এখানে কিন্তু অর্ধপূর্ণ না। এখানে হয়তো অর্ধপূর্ণ হওয়া লাগবে পূর্ণ স্থিতিশীল হওয়ার জন্য, আর নাইলে পূর্ণ হওয়া লাগবে। মানে এই অর্ধপূর্ণ গুলাতে একটা স্থিতিশীল অবস্থা বজায় থাকে, তাই এখান থেকে করতে ইলেকট্রন সরায় নিতে শক্তি বেশি প্রয়োজন হয়। এ কারণে নাইট্রোজেনেরটা অক্সিজেনের থেকে বেশি, এই আগের গুলা বেশি। নো বেব, নোতে এন এর বেশি, বেবতে বেরিলিয়ামের বেশি।
দেখো নাইট্রোজেন অধিক সুস্থিত, বেরিলিয়াম অধিক সুস্থিত। এরপরে একই গ্রুপের উপর থেকে নিচে কিন্তু আয়নীকরণ শক্তির মান কমে। সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার? তার মানে বাম থেকে ডানে গেলে কিন্তু বাড়ে। তাহলে সর্বোচ্চ ডানের মূল্য কোনটি? হাইড্রোজেন এখানে আছে, একদম ডানে আছে হিলিয়াম, তাহলে হিলিয়ামের বেশি। আর সব থেকে কম কে? হাই লিনাকে রুবি ছেঁচে ফেললো, একদম নিচে যে সিজিয়াম আছে, এই সিজিয়াম হচ্ছে সব থেকে কম। এই যে এখানে কোনটির আয়নীকরণ বিভব সর্বাধিক? এখানে দেখো ফ্লোরিনের। তারপর দুইটা মৌল দেওয়া আছে, এই দুটার মধ্যে কি আয়নীকরণ শক্তি কোনটার বেশি? এখানে দেখো P4 আছে, এখানে আছে কি P5। কোনটার বেশি আয়নীকরণ শক্তি? P5 এর বেশি হবে। কারণ কি? P5 P6 এর কাছাকাছি, এই কারণে এটার আয়নীকরণ শক্তি বেশি। দেখো এর পরবর্তীতে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে উল্টা, ওইখানে ফ্লোরিনেরটা বেশি ছিল না, এখানে ব্যতিক্রম হবে, এখানে ক্লোরিনেরটা বেশি। ইলেকট্রন আসক্তি একই পর্যায়ের বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে, সেম নিয়ম। কিন্তু ব্যতিক্রম হচ্ছে কি, ফ্লোরিনটা বেশি ছিল এখানে, এখানে হচ্ছে ক্লোরিনটা বেশি। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর এখানে সব থেকে কোনটা বেশি? যে কোশ্চেন আসছে ক্লোরিনের বেশি। তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে দেখো যদি গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে আংশিক ঋণাত্মক হয়, আর যদি ত্যাগ করে তাহলে আংশিক ধনাত্মক হয়। আর এই তড়িৎ ঋণাত্মকতার স্কেল কে আবিষ্কার করছে? পাউলি। তাহলে এখানে কি পাউলিং স্কেল বলা হয়। দেখো পানির ভিতরে, পানির অণুতে অক্সিজেন কি আংশিক ঋণাত্মক হয়েছে, আর হাইড্রোজেন দুইটা আংশিক ধনাত্মক, এজন্য প্লাস না, এটাকে এরকম একটা চিহ্ন দিয়ে তারপরে যেখানে প্লাস মাইনাস লেখা হয়। এগুলা মনে রাখবা। কিভাবে মনে রাখবা? হাইড্রোজেনে 2.1, এটা মনে রাখলে আলাদা। লিথিয়াম থেকে শুরু করবা, লিথিয়াম থেকে শুরু করে 0.5 করে বাড়াবা। হিলিয়াম এখানে, এখানে লিথিয়াম, লিথিয়াম থেকে 0.5 বাড়ালে কি হয়? লিথিয়ামের 1, বেরিলিয়ামের 1.5, বোরনের 2, কার্বনের এভাবে বাড়াবা। আর ক্লোরিনের যেটা, এটা আলাদা মনে রাখবা, ক্লোরিনের 3, সালফারের 2.8। বুঝতে পারছো? আর এখানে দেখো তড়িৎ ধনাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা কি পড়ছিলাম, এটা কিন্তু এটা ব্যতিক্রম। পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে, সরি, বাম থেকে ডানে গেলে কি হয়? বাড়ে, মানে আকার কমে, তার মানে ওইটা বাড়ে। আর উপর থেকে নিচে গেলে কমে। আর এখানে ডান থেকে বামে গেলে বাড়বে, আর উপর থেকে নিচে গেলে বাড়ে। বুঝতে পারছো? কারণ কি, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু তড়িৎ ধনাত্মকতার উল্টা। দেখো সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটা? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মকতার মান কি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তার মানে সব থেকে কম তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সিজিয়ামের। তার মানে তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি কার হবে? সিজিয়ামের। যেহেতু তড়িৎ ঋণাত্মকতা সব থেকে কম, তড়িৎ ধনাত্মকতা সব থেকে বেশি। এরপরে কোনটি অধিক তড়িৎ ধনাত্মক? এখানে দেখো অধিক তড়িৎ ধনাত্মক কোনটা হবে? পটাশিয়াম। পরবর্তী পেজে ফাজানের নীতি, এই ফাজানের নীতি অনুযায়ী এটা মনে রাখবা, সমযোজী বৈশিষ্ট্য হচ্ছে পোলার আয়ন আর তড়িৎ বিয়োজন ক্ষমতা। আর আয়নিক বৈশিষ্ট্য এটা তো মনে রাখা একদম ইজি, দ্রাব্যতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে আয়নিক বৈশিষ্ট্য।
আর পোলার আয়ন, তড়িৎ বিয়োজন ক্ষমতা, এগুলো হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। এখন কিভাবে ফাজানের নীতির শর্টকাট কি? শর্টকাট হচ্ছে ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। দেখো, ধরো অ্যানি নামের একটা মেয়ে বা অ্যানা নামের একটা মেয়ে একটা ক্যাট কোলে নিয়ে আছে, ক্যাট ছোট না? তাহলে ক্যাটা মামা ছোট হলে অ্যানা মামা বড়। তাহলে ক্যাটায়ন ছোট হবে, অ্যানায়ন বড় হলে, এটা হচ্ছে ফাজানের নীতি মানবে। আর ডি আর এফ থাকলে সেই মামাকে ধরো, ডি আর এফ থাকলে ওটা আরো বেশি। যেমন কোনটির স্ফুটনাঙ্ক বেশি? স্ফুটনাঙ্ক বেশি কি? আয়নিক যৌগ। আয়নিক যৌগের ক্ষেত্রে কি হয়? সমযোজীর ক্ষেত্রে এই ফাজানের নীতি হচ্ছে যেটা মানবে সেটা হচ্ছে সমযোজী। তার মানে কি আয়নিক মানে না, উল্টা হয়। তাহলে কি ওইখানে ক্যাটা মামা ছোট ছিল, এখানে ক্যাটা মামা বড় হয়ে যাবে। ক্যাটায়ন বড়। ক্যাটায়ন বড় কার? এই রুবিডিয়ামের ক্যাটায়ন বড়। দেখো, লি না কে রুবি, রুবি নিচে না? তাহলে রুবিডিয়াম বড়, ক্যাটায়ন বড় যেহেতু, তার মানে এটার স্ফুটনাঙ্ক বেশি। কোনটি অধিক সমযোজী? তার মানে এটা কি? দেখো, এখানে ক্যাটায়ন ছোট হবে, অ্যানায়ন বড় হবে, কিন্তু ওই যে ডি আর এফ থাকলে কিন্তু সেই মামাকে ধরো, সেই নিয়ম অনুযায়ী এখানে ডি ব্লকের আছে ফেরাস, এই কারণে এটা সব থেকে বেশি সমযোজী। অধিক পোলার কোনটা? মানে অধিক পোলার বলতে পোলার আয়নের কথা বুঝাইছে, তার মানে যেটা সব থেকে বেশি সমযোজী সবগুলাতে ক্লোরিন আছে। আমরা তাহলে কি ক্যাটন দ্বারা হিসাব করব? ক্যাটা মামা ছোট হলে, দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমে, তার মানে কি অ্যালুমিনিয়ামের আকার ছোট। আর এই পটাশিয়াম তো আবার আলাদা, সেখানে তো আকার বড়। পটাশিয়াম তো পরে, পরবর্তীতে নিচেরটাতে, নিচের পর্যায়ে, তাহলে পটাশিয়ামের আকার আলাদা। এরপরে দেখো, এই পোলারায়নের ক্ষেত্রে, পোলারায়নের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর থেকে কম হয় তাহলে সমযোজী। 0.5 থেকে 1.7 হলে পোলার, আর 1.7 এর বেশি হলে আয়নিক। বুঝতে পারছো? দেখো, এখানে হাইড্রোজেনের কত? পানির অণুতে হাইড্রোজেনের হচ্ছে 2.1 আর অক্সিজেনের 3.5। এখন এই দুইটা পার্থক্য কত? 1.4। তার মানে কি এরা পোলার সমযোজী। দেখো, 0.5 থেকে 1.7 এর মধ্যে আছে, তার মানে পোলার সমযোজী। সংকরায়ন কিভাবে মনে রাখবা? আচ্ছা, আগে এটা পড়ো। সংকরায়ন sp যদি থাকে তাহলে এটা অরবিটাল দুইটা, sp2 থাকলে এগুলা টোটাল হিসাব করবা, এখানে তিনটা, এখানে একটা, চারটা। sp3d থাকলে এখানে অরবিটাল পাঁচটা, এরকম ভাবে আলাদা আলাদা হিসাব করবা। এখানে দেখো, সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করবা। মোট ইলেকট্রন সংখ্যা কি? এই সর্বশেষ কক্ষপথে যদি মোট ইলেকট্রন সংখ্যাকে, যেমন এখানে দেখো, এটা কি অ্যামোনিয়া না? এই মোট ইলেকট্রন সংখ্যা যদি 2 থেকে 8 এর ভিতরে হয় তাহলে 2 দ্বারা ভাগ, যদি 8 থেকে 56 এর মধ্যে হয় তাহলে 8 দ্বারা ভাগ, আর 56 থেকে ইনফিনিটি হলে 18 দ্বারা ভাগ। এগুলা তো লাগবেই না। এখানে দেখো, অ্যামোনিয়ামের ক্ষেত্রে এই নাইট্রোজেনের আছে সর্বশেষ কক্ষপথে 2 আর 5, তার মানে কি 7টা, সরি 5টা। এখানে আছে, লাস্টে আছে 5টা সর্বশেষ, আর এখানে আছে কয়টা? একটা। এখন এই 5 যোগ আর এই যে 1 এর জন্য এখানে 3টা হাইড্রোজেন না, 3টার জন্য 3টা, তার মানে 8। এই 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। 2 দ্বারা ভাগ করার পরে, যেহেতু 1 থেকে 8 এর মধ্যে আছে, 2 দ্বারা ভাগ করার পরে 4 এর জন্য কি হয়? sp3। এভাবে শর্টকাট হিসেবে দেখো, এখানে কত? এখানে নাইট্রোজেনের জন্য 5, আর এই হাইড্রোজেনের জন্য 4। আর এখানে যে প্লাস চিহ্ন আছে, ওই যে আগের চ্যাপ্টারে পড়ছিলাম, প্লাস চিহ্ন থাকলে কিন্তু ইলেকট্রন কমে যায়, তার মানে কি বিয়োগ হবে। প্লাস চিহ্ন থাকলে বিয়োগ হবে, আর মাইনাস চিহ্ন থাকলে যোগ হবে। তাহলে একটা বিয়োগ করে দিবা, হয় 8। 8টা, 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? sp3।
এই ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে কত হয়? 40টা। 40কে 8 দ্বারা ভাগ করো। কারণ কি? 8 থেকে 56-র মধ্যে হলে 8 দ্বারা ভাগ। 8 দ্বারা ভাগ করলে হয় 5। তার মানে কি? 5 হলে sp3, এখানে 4টা হয়ে গেছে আর সাথে একটা ডি। আর এগুলা মুখস্থ রাখবা সরাসরি। sp, sp তে sp মানে 180 ডিগ্রি। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কিভাবে থাকে? এরকম ফ্ল্যাট আকারে, এখানে দুইটা বন্ধন, এখানে দুইটা বন্ধন। আর কি? অ্যাসিটিলিন, এখানে সিএইচ, সিএইচ এর মধ্যে অ্যাসিটিলিনের মধ্যে ত্রিবন্ধন থাকে। এগুলো হচ্ছে 180 ডিগ্রি আকারে থাকে। sp2, sp2 এর ক্ষেত্রে কি করবা? এখানে 3 আছে না? একটা ত্রিভুজকে ধরো 360 ডিগ্রি, 3 দ্বারা যদি ভাগ করে দেওয়া হয় 120 ডিগ্রি। দেখো, বেরিলিয়াম ক্লোরাইড BCl, বোরন ক্লোরাইড BCl3, এটা হচ্ছে 120 ডিগ্রি। আর sp2, তারপরে কি? চতুস্থলকীয় আকারে sp3, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চতুস্থলকীয় মানে 109.28। এখানে কি কি আছে? কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম আয়ন, তারপরে কি? CH4 মিথেন, আর sp3d, এখানে 5টা না? এই 5টা দ্বারা শর্টকাটে মনে রাখবা PCl5 হবে এখানে। বুঝতে পারছো? এটা হবে 90 ডিগ্রি। আর sp3d2, এটা তাহলে 90 থেকে কম, কত হবে? এটা সরাসরি কত দিবা? 79 মানে 79 ডিগ্রি। SF5, IF5, SF6, IF5, তারপরে কি? জেননের সাথে 4টা ফ্লোরিন অণু। দেখো পরবর্তীতে এখানে sp3 এর ব্যতিক্রম কে কে? ব্যতিক্রম গুলা হচ্ছে অ্যামোনিয়া। এখানে অ্যামোনিয়াম আয়ন পড়ছিল, কিন্তু এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে 109.28 হওয়ার কথা, কিন্তু হয়েছে 107 ডিগ্রি। পানির ক্ষেত্রে 104.5 ডিগ্রি। H2S এর ক্ষেত্রে, H2S এর ক্ষেত্রে কি? 92 ডিগ্রি। আর PH3 এর ক্ষেত্রে 94.4 ডিগ্রি। বুঝতে পারছো? পরবর্তীতে দেখো, এই হাইড্রোনিয়াম আয়ন যেটা, এটা কিন্তু পানি না। হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে মানে H3O+, এটার ক্ষেত্রে কি হয়? বন্ধন কোণ 160 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ধন কোণ 107 ডিগ্রি। বোরন ক্লোরাইডের ক্ষেত্রে এগুলা কিন্তু এই যে পড়ছিলাম। তারপরে এই যে PCl3 এর ক্ষেত্রে sp3। বুঝতে পারছো? PCl5 যখন, তখন sp3 আর 5 বানানোর জন্য ডি। আর PCl3 যখন, তখন sp3। দেখো গুণবা আগে। sp থাকলে সরলরৈখিক, sp2 থাকলে কি? 3টা মিলে ত্রিভুজ আকার, sp3 থাকলে 4টা হিসাব করে চতুস্থলকীয়। বুঝতে পারছো? sp3d থাকলে এটা হচ্ছে, এভাবে হিসাব করবা, এভাবে মনে রাখবা, ত্রিকোণ আকার। এই পি এর 3 এর জন্য মনে রাখবা ত্রিকোণ আকার। আর দুই পাশে দুইটা আছে দ্বিপিরামিডীয়। এগুলো শর্টকাট মনে রাখার টেকনিক। sp3d2, এটা মনে রাখবা, এটা 6টা হয় না? 6টার সাথে আর দুইটা যোগ করে দাও মনে মনে, অষ্টতলকীয়, যেমন SF6। আর sp3d3, এটা কি করবা? এটা সরাসরি মনে রাখবা পঞ্চভুজাকার, পঞ্চভুজাকার দ্বিপিরামিড। দেখো কিভাবে মনে রাখবা, 3 3 6 আর 1 7। 7 করতে গেলে 5 আর 2 যোগ করলে তো 7 হয়। তাহলে কি? 5-এর জন্য পঞ্চভুজাকার, 2 এর জন্য দ্বিপিরামিড।
ডি ব্লক মৌলসমূহ 21 থেকে 30 যারা এই ডি ব্লক মৌলসমূহ কি রঙিন যৌগ গঠন করে, কিন্তু স্ক্যান্ডিয়ামের 3D0 থাকে, মানে ডি ব্লক ফাঁকা থাকে, এজন্য বর্ণহীন হয়। দেখো বর্ণহীন কারা কারা, স্ক্যান্ডিয়াম 3+ আয়নের ডি ব্লক একদম ফাঁকা, আর টাইটানিয়াম 3+, এখানেও এস ব্লক যেটা এই টাইটানিয়াম 4+ এর এস ব্লক যেটা এটা একদম ফাঁকা থাকে। আর জিঙ্ক আর কপার, জিঙ্ক 2+, কপার+, এই দুইটার 3D অরবিটাল একদম পূর্ণ থাকে, এই জন্য এরা কি বর্ণহীন হয়। আর এই যে ভ্যানাডিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ফেরাস 2+, নিকেল 2+, এগুলা এই চারটা, এই যে 23, 24, 26, 28, এই চারটা আয়নগুলা কি সবুজ বর্ণ। এই জিঙ্ক হাইড্রোক্সাইড হচ্ছে সাদা, এবার মনে রাখবা। আর দেখো মেয়েদের জন্য কমন হচ্ছে গোলাপি, তার মানে কি কমনের সিও দ্বারা মনে রাখবা কোবার 2+, আর এটা কি গোলাপি। ফেরাস হচ্ছে সবুজ, ফেরাস হচ্ছে Fe2+, আর যেটা Fe3+, সেটা হচ্ছে ফেরিক হচ্ছে বাদামি। বুঝতে পারছো? ফেরাস সবুজ, ফেরিক বাদামি। প্যারাম্যাগনেটিক কোনগুলা? টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, এগুলা কি এগুলার যে আয়নগুলো আছে সেগুলো হচ্ছে প্যারাম্যাগনেটিক। আর ফেরোম্যাগনেটিক হচ্ছে ফেকনি, ফেরাস, কোবাল্ট, নিকেল, এগুলোর যে পরমাণু এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে গ্রুপ 1 আর 2, এগুলো অষ্টক পূর্ণ থাকে। এরপরে দুর্বল লিগ্যান্ড কারা? দুর্বল লিগ্যান্ড মনে রাখবা হ্যালোজেন সমূহের আয়ন, আর হচ্ছে পানিটা সব থেকে বেশি, তারপরে যে আস্তে আস্তে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা। বুঝতে পারছো? উপরে পানি লিখবা, তারপর আস্তে আস্তে কমাবা। আর সবল লিগ্যান্ড কারা? অ্যামোনিয়া, ক্লোরাইড আয়ন, কোবাল্ট। আর সাধারণ লিগ্যান্ড কারা? দেখো অ্যামোনিয়া আছে, পানি আছে, তারপরে কে ক্লোরিন আছে, তারপরে সায়ানাইড আছে, সিএন। এগুলা হচ্ছে কি এগুলা হচ্ছে সাধারণ লিগ্যান্ড। পরবর্তীতে আসো, দেখো এই যে এগুলা যে পড়েছিলাম, তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য কত হলে কি হয়। এখানে ফোন দিয়া মনে রাখবা ফসফরাসের 4, সরি এই যে ফ্লোরিনের 4, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের, এগুলা মনে রাখার কিছু নাই, ওই আগেরটা দিয়ে মনে রাখবা। এখানে পিএইচ দ্বারা মনে রাখবা ফসফরাস আর হাইড্রোজেন, এই পিএইচ দ্বারা মনে রাখবা 2.1। আর সিস ট্রান্স সমানে পড়ছো না, ওই সিস ট্রান্সের সিস দ্বারা মনে রাখবা এই কার্বন, আয়োডিন আর সালফার, এই তিনটারই 2.5। আর ব্রোমিনের ক্ষেত্রে 2.8। ডাইপোল মোমেন্ট যদি শূন্য হয়, ধরো ডাইপোল মোমেন্টটা জিনিসটা কেমন, তোমারে 4 দিক দিয়া সমান শক্তিতে বা 2 দিক দিয়া সমান শক্তিতে সমান সংখ্যক মানে মানুষ টানতাছে। বুঝতে পারছো? তাহলে কি তুমি কোনো দিকেই তো যাবা না, ওইটাই বুঝাইছে। যেমন কার্বনের 4টা হাতে যদি 4টা ক্লোরিন বসে পড়ে, এরা কিন্তু সেম সেম, 4জনেই সমানভাবে টানতেছে, তার মানে এটা কোনো দিকে যাইতে পারবে না। সিএইচ এই যে 4 যদি বসে পড়ে তাও সেম। অক্সিজেন যদি এই যে কার্বনের যে 4টা হাত, অক্সিজেন কিন্তু যোজনী 2, দুইটা দুইটা করে যদি নিয়ে নেয়, তাহলে কি কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। এখানেও ডাইপোল মোমেন্ট শূন্য। আর দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট শূন্য হয়, এদেরও ডাইপোল মোমেন্ট শূন্য। বেরিলিয়ামের সাথে 2টা ক্লোরিন, বোরনের সাথে 3টা ক্লোরিন, কার্বন পেন্টাক্লোরাইড, এগুলার কি IF7, এগুলার হচ্ছে ডাইপোল মোমেন্ট শূন্য হয়। জৈব যৌগের সংকরায়ন, এই সংকরায়নের ক্ষেত্রে কি কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। এখানে দেখো এখানে দ্বিবন্ধন আছে sp2, এখানে যে একক বন্ধন আছে এটার জন্য sp3।
আর জেনন নামক নিষ্ক্রিয় গ্যাসের ফ্লোরিনের সাথে বিক্রিয়া দেয়। এই ফ্লোরিনের সাথে কিভাবে দেখো, যখন ফ্লোরিন টু দুইটা থাকে ফ্লোরিন জেননের সাথে, তখন হচ্ছে sp3d। এবার মনে রাখবা একটা একটা করে বাড়াবা ডি এর সংখ্যা, বাকিগুলো sp3 ঠিকই থাকবে। দুইটার জন্য একটা, চারটার জন্য দুইটা, ছয়টার জন্য তিনটা। বুঝতে পারছো? মানে এই লাস্টের এটাকে দুই দ্বারা ভাগ করে দেওয়া যেটা হয় ওইটাই। আর বন্ধন কোণ sp এর জন্য 180 ডিগ্রি, sp2 এর জন্য 120 ডিগ্রি, sp3 এর জন্য 109 দশমিক এত। এগুলার আকার আসতে পারে অ্যামোনিয়াম, অ্যামোনিয়ার আকার হচ্ছে পিরামিড আকার। তারপর মিথেনের হচ্ছে চতুস্থলকীয়, আর পানি হচ্ছে উল্টানো ভি। বুঝতে পারছো? তাহলে আজকের মতো এখানেই চ্যাপ্টার শেষ। এই টপিক গুলা ভালোভাবে পড়লে ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।